আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদেরকে কমার্স হেল্পলাইনের পক্ষ থেকে। আমরা আমাদের যথারীতি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাসের বিষয় হলো রেওয়ামিল, হিসাব বিজ্ঞান, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণী এবং অনার্স পর্যায়ে শিক্ষার্থীদের জন্য, বাংলা ভার্সনের শিক্ষার্থীদের জন্য খুবই হেল্পফুল হবে। পুরো ক্লাসটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো প্রথমে আমরা রেওয়ামিল সম্পর্কে জেনে নিই। রেওয়ামিলের ইংরেজি প্রতিশব্দ হলো ট্রায়াল ব্যালেন্স। রেওয়ামিলের ইংরেজি প্রতিশব্দ হলো ট্রায়াল ব্যালেন্স। রেওয়ামিল শব্দটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। রেওয়ামিল শব্দের অর্থ হলো মিল করা। যারা ক্লাসগুলো করতেছেন তারা খাতা ওপেন করবেন, খাতা ওপেন করে এগুলো লিখে দিবেন। আমি আবার বলতেছি, রেওয়ামিল শব্দের অর্থ হলো মিলকরণ, মানে হচ্ছে মিল করা। মানে রেওয়ামিলের দুইটা পক্ষ থাকবে, আপনি দুইটা পক্ষকে মিলাই দিবেন। অর্থাৎ রেওয়ামিল করবেন কি জন্য? মিল করার জন্য করবেন। তো আমরা প্রথমে সংজ্ঞায় আসি। রেওয়ামিলটা কি এবং কেন করা হয় একটু আগে বুঝে নিই কনসেপ্টটা। সেটা হলো, রেওয়ামিলটা হলো মূলত হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। আপনি যে জাবেদা করছেন, খতিয়ান করছেন, নগদান বই করছেন, এই হিসেবগুলো অ্যাকুরেট আছে কিনা তার জন্য হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করবেন। এই গাণিতিক শুদ্ধতা যাচাই করার মাধ্যমে আপনি কি করতে পারবেন? যদি আপনার হিসাবগুলো অ্যাকুরেট হয়ে থাকে তাহলে আপনি প্রতিষ্ঠানের চূড়ান্ত ফলাফল তৈরি করার জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করতে পারবেন। তো আমরা প্রথমে সংজ্ঞা নিয়ে আলোচনা করি যে রেওয়ামিল কাকে বলে। আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে খতিয়ানের উদ্বৃত্ত সমূহ দ্বারা যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে। আমি আবার বলতেছি, আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে। তো তারপর প্রশ্ন হলো রেওয়ামিল প্রস্তুতের উদ্দেশ্য। রেওয়ামিল প্রস্তুতের উদ্দেশ্য হলো হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। মূলত হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেওয়ামিল প্রস্তুত করা হয়। অর্থাৎ হিসাবগুলো ঠিক আছে কিনা, সম্পদকে সম্পদ পাশে দেখা হয়েছে কিনা, দায়কে দায়ের পাশে দেখা হয়েছে কিনা, আয়কে আয় হিসাবে আয় পাশে দেখা হয়েছে কিনা, অর্থাৎ এই হিসাবগুলোকে কারেন্সিগুলো ঠিক আছে কিনা এগুলো দেখার জন্য মূলত রেওয়ামিল করা হয়ে থাকে। তারপর আমরা আসি, রেওয়ামিলের দুটি পক্ষ থাকে। একটি পক্ষ হলো ডেবিট আর একটি পক্ষ হলো ক্রেডিট। আমরা ফিউচারে ডেবিট ক্রেডিট নিয়ে আবার কথা বলবো। তো ডেবিট এবং ক্রেডিট দুটি পক্ষ থাকে রেওয়ামিলের মধ্যে। ডেবিট পাশে বসবে কি? তো আমরা অনেকেই মুখস্থ করি যে 19টা এন্ট্রি ক্রেডিট, 24টা এন্ট্রি ক্রেডিট, 25টা এন্ট্রি ক্রেডিট। একটা এন্ট্রি ক্রেডিট মুখস্থ করার দরকার নেই, ডেবিট ক্রেডিট মুখস্থ করার দরকার নেই। আজকে থেকে মুখস্থ কথাটা কি বলে যায়। তো রেওয়ামিলের দুটি পাশ আমরা সহজে মনে রাখি, একটা হলো ডেবিট পাশ, একটা হলো ক্রেডিট পাশ। ডেবিট পাশে বসবে কি? যত প্রকার সম্পদ আছে, কি আছে? যত প্রকার সম্পদ আছে, সকল প্রকার সম্পদ ডেবিট, সকল প্রকার ব্যয় ডেবিট, সকল সম্পদ ডেবিট, সকল ব্যয় ডেবিট। মালিকানা সত্ত্ব হ্রাস পায়, যেমন মূলধন, যেমন মালিকানা সত্ত্ব হ্রাস পায় হলো উত্তোলন, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, এগুলোর মাধ্যমে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এগুলো হলো ডেবিট। তারপরে ক্রেডিট পাশে বসবে হলো আয়, সকল প্রকার আয়, দায়, সকল প্রকার দায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি মূলধনের মাধ্যমে পায়, সাধারণ সঞ্চিতি তহবিলের মাধ্যমে পায় বা সাধারণ সঞ্চিতির মাধ্যমে পায়, এগুলোর মাধ্যমে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, এগুলো বসবে ক্রেডিট পাশে। আবারও বলতেছি, রেওয়ামিলের দুইটি পাশ থাকে, ডেবিট, ক্রেডিট। ডেবিট পাশে বসে সকল প্রকার সম্পদ, সকল প্রকার ব্যয়, মালিকানা সত্ত্ব হ্রাস। ক্রেডিট পাশে বসে আয়, দায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। তো এবার আসি আমরা আয়, ব্যয়, সম্পদ, এগুলোকে আপনাকে জানতে হবে। এগুলো জানলে আপনি সহজে আইডেন্টিফাই করতে পারবেন যে একটা এন্ট্রি ডেবিট না ক্রেডিট। আপনাকে যদি আমি প্রশ্ন করি হাতে নগদ কি, তাহলে আপনাকে চিন্তা করতে হবে হাতে নগদটা কি? সম্পদ। তাহলে সম্পদ কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি বিক্রয় কি বা সেলস কি, তো বিক্রয় বলতে বিক্রয় ইংরেজি হলো সেলস। তো বিক্রয় কি আপনাকে বুঝতে হবে, বিক্রয়টা হলো আয়, তাহলে বিক্রয় কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে। সিম্পলি আপনি বলে দিতে পারবেন। আপনাকে যদি কেউ বলে থাকে বেতন, তাহলে আপনি চিন্তা করবেন যে বেতনটা কি? বেতন হলো ব্যয়, তাহলে ব্যয় কোথায় বসে? ব্যয় বসে রেওয়ামিলের ডেবিট পাশে। এভাবে আপনি সহজে আইডেন্টিফাই করতে পারবেন। আরো কিছু ক্লু আছে, সেগুলো আমরা বলতেছি। যেমন কিরকম ক্লু আছে, এগুলো খাতার মধ্যে নোট করে নেবেন। পাওনাদার ভাট্টা সঞ্চিতি ছাড়া সকল প্রকার সঞ্চিতি বা ভাট্টা সঞ্চিতি ক্রেডিট। কি বলছি? পাওনাদার ভাট্টা সঞ্চিতি ছাড়া সকল প্রকার সঞ্চিতি বা ভাট্টা সঞ্চিতি ক্রেডিট। যেমন পাওনাদার ভাট্টা সঞ্চিতি ডেবিট, দেনাদার ভাট্টা সঞ্চিতি ক্রেডিট, আয়কর সঞ্চিতি ক্রেডিট, সাধারণ সঞ্চিতি ক্রেডিট, তারপর কুঋণ সঞ্চিতি ক্রেডিট। এরকম যত প্রকার সঞ্চিতি দেখবেন সকল সঞ্চিতিকে ক্রেডিট পাশে লিখবেন, জাস্ট পাওনাদার ভাট্টা সঞ্চিতিকে ডেবিট পাশে লিখবেন। তারপর হলো কিছু কিছু আইটেমকে, যেমন হলো কমিশন, সুদ,
বাট্টা, এই তিনটা আইটেমকে যদি এগুলোর আগে প্রাপ্ত বা প্রদত্ত কিছু করা না থাকে তাহলে এগুলোকে ব্যয় ধরবেন। কি ধরবেন? ব্যয় ধরবেন। আবার বলতেছি কমিশন, সুদ, বাট্টা, এই তিনটা আইটেমের ক্ষেত্রে যদি প্রাপ্ত বা প্রদত্ত বলা না থাকে তাহলে এগুলোকে ব্যয় ধরবেন, মানে এগুলোর রেওয়ামিলের ডেবিট পাশে বসবে। তারপরে হলো যে আইটেম ডেবিট তার সুদ, ফেরত, বাট্টা, ক্রেডিট। যে আইটেম ক্রেডিট তার সুদ, ফেরত, বাট্টা, ডেবিট। লজিক্যালি দুইটা কথা বলছি, যে আইটেম ডেবিট তার সুদ, ফেরত, বাট্টা, ক্রেডিট। যে আইটেম ক্রেডিট তার সুদ, ফেরত, বাট্টা, ডেবিট। এটা হলো বিপরীত ধর্মী বা বিপরীত ব্যয় জাতীয়। আপনাকে যদি আমি বলি বিনিয়োগ কি, আপনি বলবেন সম্পদ, কারণ হলো বিনিয়োগ হলো সম্পদ। এখন এই বিনিয়োগের যদি সুদ হয় সেটা কি? বিনিয়োগের সুদ হলো আয়। আর যদি আপনি আয় না বুঝেন, বিনিয়োগ বসে কোথায়? বিনিয়োগ যেহেতু সম্পদ, আমাদের ডেবিট পাশে বসবে, তাহলে বিনিয়োগের সুদটা কোথায় বসবে? বিনিয়োগের সুদটা বসবে আপনার ক্রেডিট পাশে বসবে, কারণ আমি বলছি যে আইটেম ডেবিট তার সুদ, ফেরত, বাট্টা, ক্রেডিট। বিনিয়োগ ডেবিট হলে বিনিয়োগের সুদ হবে ক্রেডিট। আর আরেকটা কথা হলো সম্পদের সুদ হলো আয়। এরপরে খেয়াল করে থাকেন, সাপোজ ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। যদি ক্রয় ফেরত হয় তাহলে কি হবে? আপনার ক্রয়টা কমে যাবে, মানে কি ব্যয় হ্রাস পাবে, যার মানে ক্রেডিট পাশে চলে যাবে। ক্রয় ব্যয় তো ডেবিট পাশে বসবে, ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। তারপর হলো ক্রয় ডেবিট, ক্রয় বাট্টা ক্রেডিট, বিক্রয় ক্রেডিট, বিক্রয় বাট্টা ডেবিট। বিনিয়োগ ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট। ব্যাংক ঋণ দায় কোথায় বসে? ক্রেডিট পাশে বসে। তাহলে ব্যাংক ঋণের সুদ কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। এই কথাগুলোকে আপনি লিখে দিবেন, তাহলে সহজে আইডেন্টিফাই করতে পারবেন। বা এগুলো বেসিক কনসেপ্ট, এগুলো বোঝা জরুরি। আপনি অঙ্ক পারাচ্ছে 20টা অঙ্ক করাচ্ছে, একটা ক্লাস আপনি বেসিক কনসেপ্টগুলোকে ধরে নেন, ইজিলি আপনি বুঝতে পারবেন। তারপরে খেয়াল করে থাকেন, আমরা বলছি যে কিছু আইটেমের নাম বলছি যেগুলোকে আমরা ডেবিট ধরবো বা ক্রেডিট ধরবো, এগুলোর কথা বলছি। এবার আমরা আরো কিছু কথা বলি সামনের দিকে আগায়। সেটা হলো যে রেওয়ামিলের 3টা আইটেম অন্তর্ভুক্ত হয় না। কয়টা আইটেম? 3টা আইটেম অন্তর্ভুক্ত হয় না। কি কি অন্তর্ভুক্ত হয় না? সমাপনী মজুদ পণ্য, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা। রেওয়ামিলের 3টি আইটেম অন্তর্ভুক্ত হয় না। সমাপনী মজুদ পণ্য, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা। এই 3টি আইটেম রেওয়ামিলের মধ্যে টোটালি অন্তর্ভুক্ত হয় না। তারপরে হলো আমরা যদি বলি যে কিছু কিছু আইটেম আবার রেওয়ামিলে জোড়ায় যায়, আবার সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়। একটু আগে আমি বলছি যে সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, কিন্তু সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় সময় সাপেক্ষে। যখন প্রশ্নের মধ্যে ক্রয় না দেওয়া থেকে বিক্রিত পণ্যের ব্যয় বা সমন্বিত ক্রয় দেওয়া থাকে, এক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত না হয়ে সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে। তো এটাকে কিভাবে হবে আমি একটু দেখাচ্ছি। সেটি হলো কিছু কিছু আইটেম জোড়ায় যায়। কি রকম জোড়ায় যায়? দেখেন, সাপোজ এটা হলো প্রারম্ভিক মজুদ পণ্য, এটা হলো সমাপনী মজুদ পণ্য, এটা হলো ক্রয়, এটা হলো সমন্বিত ক্রয়। এটা আরেকটা নাম হলো বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা, এই জিনিসটা আমি মুখে বলে দিচ্ছি, খেয়াল করেন। কিছু কিছু আইটেম জোড়ায় যায়। প্রারম্ভিক মজুদ পণ্য যদি প্রশ্নের মধ্যে ক্রয় দেওয়া থাকে, স্বাভাবিকভাবে ক্লাস 9-10 এর সিলেবাসের মধ্যে কি দেওয়া থাকে? ক্রয় দেওয়া থাকে, প্রারম্ভিক মজুদ পণ্য অন্তর্ভুক্ত হয়। ক্লাস 9-10 এর মধ্যে এটা সমস্যা থাকে না। এইচএসসি লেভেলে মানে ইন্টারমিডিয়েট লেভেলে কি দেখা যায়? যে প্রশ্নের মধ্যে ক্রয় দেওয়া থাকে না, সমন্বিত ক্রয় দেওয়া থাকে। কি দেওয়া থাকে? ক্রয় দেওয়া থাকে না, সমন্বিত ক্রয় দেওয়া থাকে। তখন আমরা একটু কনফিউজিং পড়ে যাই। তো সহজ কথা, সিম্পলি কথাটা মাথার মধ্যে নিয়ে নিই। ক্রয় থাকলে প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে, আর হলো আপনার সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে। দুইটার একটা অন্তর্ভুক্ত হবে। যদি প্রশ্নের মধ্যে ক্রয় দেওয়া থাকে প্রারম্ভিক মজুদ পণ্য আসবে, এই ক্ষেত্রে সমাপনীটা আসবে না। যদি সমন্বিত ক্রয় দেওয়া থাকে এক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়ামিলে আসবে না, কিন্তু সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে আসবে। খেয়াল করে থাকেন। এবার আরেকটা কথা বলি, সমন্বিত ক্রয়ের আরেকটা নাম হলো আপনার বিক্রিত পণ্যের ব্যয়। আপনাকে ক নম্বর প্রশ্নের মধ্যে বের করতে দিবে বিক্রিত পণ্যের ব্যয় বা আপনার সমন্বিত ক্রয় নির্ণয় করা। সমন্বিত ক্রয় নির্ণয় করার সিস্টেম বা সমন্বিত ক্রয় বা বিক্রিত ক্রয়ের সূত্রটা হলো প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় বিয়োগ সমাপনী মজুদ পণ্য। আবার বলতেছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয়
বিয়োগ সমাপনী মজুত পণ্য, যোগ বিয়োগ করার ফলে যে টাকাটা পাবেন সেটা হলো আপনার কি সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়। এখানের মধ্যে কনসেপ্টটা আমরা বলতে চাইছিলাম যে কিছু কিছু আইটেম জোড়া যায়, একই প্রশ্নের মধ্যে ক্রয় এবং সমন্বিত ক্রয় দুইটা জিনিস থাকবে না, ক্রয় থাকলে সমন্বিত ক্রয় থাকবে না, সমন্বিত ক্রয় থাকলে ক্রয় থাকবে না। যদি ক্রয় থাকে এক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্যের আমিলে অন্তর্ভুক্ত হবে, সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে। এক্ষেত্রে মজুত পণ্য কোনটা আসবে, প্রারম্ভিক মজুত পণ্য আসবে না সমাপনী মজুত পণ্য আসবে, সেটা আমার প্রশ্নে বলে দিবে, ক্রয় আর সমন্বিত ক্রয়ে বলে দিবে। তো নিশ্চয়ই আশা করি তোমরা এই জিনিসটি বুঝতে পারছো ভালোভাবে। তারপর আরেকটা আইটেম জোড়ায় যায়, কি রকম জোড়ায় যায় আমি সেটা একটু বলি। যেমন প্রশ্নের মধ্যে এরকম থাকতে পারে যে মণিহারি, প্রারম্ভিক মণিহারি আর একটা হলো সমাপনী মণিহারি, এটা হলো মণিহারি ক্রয় আর এটা হলো আপনার অব্যবহৃত মণিহারি। আবার বলছি কিছু কিছু আইটেম জোড়ায় যায়, যেমন স্বাভাবিকভাবে ক্লাস 9 10 এর মধ্যে মণিহারি নিয়ে কোনো সমস্যা হয় না। মণিহারিটা আপনার কোথায় থাকে, মণিহারিটা আপনার রেওয়ামিলের মধ্যে থাকে। আমরা মণিহারিকে ব্যয় ধরে দেখাই দিই, যদিও মণিহারি ইংলিশ হলো সাপ্লাইস, খেয়াল করে দেখেন। তো ইন্টারমিডিয়েট সিলেবাসের মধ্যে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রশ্নটা প্রায় পরীক্ষার মধ্যে আসে, বোর্ড প্রশ্নের মধ্যে আসে। তো আমরা কনফিউজিং হয়ে যায় বিষয়টা কি, আসলে মণিহারি ক্রয় এবং অব্যবহৃত মণিহারি একই প্রশ্নের মধ্যে দেওয়া থাকে না। হয়তো মণিহারি ক্রয় দেওয়া থাকে অথবা অব্যবহৃত মণিহারি দেওয়া থাকে, দুইটার একটা জিনিস দেওয়া থাকে। এক্ষেত্রে প্রশ্নের মধ্যে প্রারম্ভিক মণিহারি দেওয়া থাকতে পারে, সমাপনী মণিহারিও দেওয়া থাকতে পারে। এক্ষেত্রে কোনটা রেওয়ামিলে আসবে আর কোনটা রেওয়ামিলে আসবে না সেটা ডিসিশন করবে কে, কি মণিহারি ক্রয় আছে না অব্যবহৃত মণিহারি আছে। যদি মণিহারি ক্রয় থাকে তাহলে প্রারম্ভিক মণিহারি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে, আর যদি অব্যবহৃত মণিহারি দেওয়া থাকে এক্ষেত্রে সমাপনী মণিহারি রেওয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো আমরা কি বুঝলাম যে কখন প্রারম্ভিক মণিহারি হবে কখন সমাপনী মণিহারি হবে সেটা ডিসিশন দিবে কি আমাকে, মণিহারি ক্রয় এবং অব্যবহৃত মণিহারি। কারণ আপনাদের মাঝে প্রশ্ন থাকতে পারে যদি দুইটাই থাকে, দুইটা থাকবে না, যে কোনো একটা থাকবে। ক্লিয়ার কনসেপ্টটা? আশা করি তোমরা বুঝতে পারছো এই জিনিসটাও। তারপরে আমরা আসি যে কিছু কিছু আইটেমের বিকল্প নাম আছে, বিকল্প নাম আছে। যেমন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে থাকে যে খরিদ মানে কি, আমরা অনেকেই গ্রাম্য বা মফস্বল স্কুলের স্টুডেন্টরা কিছুটা বুঝলো, আমরা শহরাঞ্চলের স্টুডেন্টরা খুবই কম বুঝি। খরিদ বলতে আমরা ক্রয়কে বুঝি, কাকে বুঝি, ক্রয়কে বুঝি। তাহলে ক্রয়ের একটা সিনোনিম নাম হলো কি, খরিদ। আমরা এটা বুঝতে পারলাম। এরকম অনেকগুলো সিনোনিম থাকতে পারে। সাপোজ আপনাকে যদি বলি দেনাদার, এটা কি, দেনাদার আমরা সবাই চিনি, এটা আরেকটা নাম হলো প্রাপ্য হিসাব, এটাও আমরা অনেকেই জানি। দেনাদার ইংরেজি হলো আপনার ডেটটর্স, আর প্রাপ্য হিসাব ইংরেজি হলো অ্যাকাউন্টস রিসিভেবল। এখন যদি আমি এটার সাথে যদি লিখি বিক্রয় খতিয়ানের জের, আপনি কি বুঝবেন, বিক্রয় খতিয়ানের জের। দেনাদার, প্রাপ্য হিসাব, বিক্রয় খতিয়ানের জের পুরোটাই সেম। মানে দেনাদার যে কথা ব্রিটিশাররা বলে দেনাদার, আমেরিকার অ্যাকাউন্টিং বলে প্রাপ্য হিসাব, আর বিক্রয় খতিয়ানের জের বলে কারা, সেম। এটাকে সিনোনিম নাম হিসেবে এরা ব্যবহার করে থাকে। ব্রিটিশ মূলত বিক্রয় খতিয়ানের জের ব্যবহার করে থাকে ব্রিটিশ অ্যাকাউন্টিং। খেয়াল করে দেখেন ঠিক সেম ভাবে পাওনাদারেরও কিছু নাম আছে। পাওনাদারের নামগুলো আমি বলছি, আপনারা লিখে নেন। পাওনাদার বা প্রদেয় হিসাব বা বিক্রয় খতিয়ানের জের, তিনটি জিনিস থাকতে পারে। তো আমরা আবার বলতেছি পাওনাদারের সিনোনিম নাম হলো পাওনাদার, প্রদেয় হিসাব, বিক্রয় খতিয়ানের জের। তারপর আরো কিছু কিছু সম্বন্ধ থাকতে পারে, যেমন কি রকম আপনার থাকতে পারে যে ফেরত বলতে আমরা দুই রকমের ফেরত বুঝি, ক্রয় ফেরতের আরো কিছু সিনোনিম নাম আছে। ক্রয় ফেরত অবলিক আন্তঃফেরত, অবলিক কোন ফেরত, সরি ক্রয় ফেরত আরো কিছু নাম আছে, সেটা হলো বহি ফেরত। তারপর হলো বিক্রয় ফেরতের আরেকটা নাম আছে। এই জিনিসগুলা ফাইনান্সিয়াল স্টেটমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিক্রয় ফেরতের আরেকটা নাম হলো আন্তঃফেরত। আচ্ছা, এবার আমি একটু মুখে বলে দেই। ক্রয় ফেরত তার আরেকটা নাম হলো বহির ফেরত বা বহি ফেরত বা বহিমুখী ফেরত।
বহির্মুখী, বহির্ফেরত একই কথা, বা ক্রয় ফেরত একই কথা। বিক্রয় ফেরত, আন্তঃফেরত বা আন্তঃমুখী ফেরত, কথা কিন্তু একটাই। তারপরে যদি আপনাকে আমি বলি আরো কিছু কিছু আইটেমের বিকল্প নাম হতে পারে, যেমন এরকম আপনার যদি দেখেন যে আপনার যদি এরকম দেখেন যে দেয় বিল, এই দেয় বিল বলতে আমরা প্রদেয় বিলকে বুঝি। কাকে বুঝি? প্রদেয় বিলকে বুঝি। তো আসলে আমরা আরো কিছু জিনিস শিখি, সেটি হলো এরকম কিছু কিছু আইটেমের বিকল্প নাম আছে আপনাদের বইয়ের মধ্যে, অবশ্যই অঙ্ক করার ক্ষেত্রে এই বিকল্প নামগুলোকে আপনারা একটু ফলো করবেন, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। আর আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, সেটা হলো আমরা একটা জিনিস আলোচনা করতে চাইছি, সেটা হলো আমরা কিছু আইটেমকে বুঝি না, জিনিসটা কি। যেমন যদি কোনো আইটেমের সাথে প্রাপ্য লেখা থাকে, কি লেখা থাকে? প্রাপ্য, তাহলে এই আইটেমকে আমরা সম্পদ ধরবো। কি ধরবো? সম্পদ ধরবো। আর কোনো আইটেমের সাথে যদি প্রাপ্ত লেখা থাকে, প্রাপ্ত লেখা থাকলে সেটাকে আমরা আয় ধরবো। কোনো আইটেমের সাথে প্রদত্ত লেখা থাকলে সেটাকে আমরা ব্যয় ধরবো। কোনো আইটেমের সাথে প্রদেয় লেখা থাকলে সেটাকে আমরা দায় বলবো। খুবই ভ্যালুয়েবল, খুবই মূল্যবান একটা কথা বলতেছি, সেটা হলো প্রাপ্য হিসাবে আরেকটা নাম হলো সম্পদ। মানে প্রাপ্য হিসাব বলতে আমরা প্রাপ্য বলতে আমরা সম্পদকে বুঝবো। প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, প্রাপ্য নোট, প্রাপ্য অর্থ বলতে আমরা সম্পদকে বুঝি। প্রাপ্ত আয়, যেমন কি প্রাপ্ত কমিশন, প্রাপ্ত সুদ, প্রাপ্ত বাট্টা বললেই কি বুঝবো? আমরা আয় বুঝবো। প্রাপ্ত লেখা থাকলে আমরা আয় বুঝবো। প্রাপ্ত আর প্রাপ্যর মধ্যে ব্যবধানটা দেখে নেন আপনারা। প্রদত্ত মানে হচ্ছে ব্যয়, প্রদত্ত মানে হচ্ছে কি? বেতন প্রদত্ত, ভাড়া প্রদত্ত, তারপর সুদ প্রদত্ত, কমিশন প্রদত্ত। প্রদত্ত বললে ব্যয় ধরবেন, প্রদেয় বললে কি ধরবেন? দায় ধরবেন। এগুলাকে আপনারা কাউন্ট করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আজকের বেসিক ক্লাসটি এখানে শেষ করছি। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।